আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা অর্থনীতি অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো ইতিমধ্যে তোমাদের প্রি-টেস্ট পরীক্ষা শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ আমার কলেজের যে স্টুডেন্টরা তোমরা আছো তোমরা প্রি-টেস্ট পরীক্ষা দিচ্ছ। তো আশা করছি যে তোমরা সবাই অনেক ভালো পরীক্ষা দিচ্ছ এবং আমি প্রতি রুমে রুমে গিয়েও অনেক সময় দেখতে পাচ্ছি যে আমার স্টুডেন্টরা অনেক ভালোই পরীক্ষা দিচ্ছে। তো আমাদের 27 তারিখে যেহেতু আমাদের অর্থনীতির প্রথম পত্র পরীক্ষা, সেই সুবাদে আমি তোমাদেরকে যে 2025 সালের যে বোর্ড কোয়েশ্চেনগুলো ছিল সেগুলো আমরা 4টা ক্লাস আমি সলিউশন দিয়েছি। তো তোমাদের এবারের সাজেশন বা সিলেবাস যেটাই বলি, আমাদের যে 7টা অধ্যায় পড়ানো হয়েছে সেই 7টা অধ্যায় থেকে যদি আমরা বোর্ড কোয়েশ্চেনগুলো সলিউশন করি বা বোর্ড কোয়েশ্চেনগুলো যদি আমরা করে থাকি তাহলে অবশ্যই আমাদের মোটামুটিভাবে আমরা পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারবো। কারণ হচ্ছে প্রশ্ন সেম আসবে না, এটা কখনোই চিন্তা করা যাবে না কোয়েশ্চেন সেমই আসবে, কিন্তু 2025 সালের যে বোর্ড কোয়েশ্চেনগুলো এসেছে সেখান থেকেই সেই আঙ্গিকেই তোমাদের কোয়েশ্চেন হবে। তো চলো আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের ভোক্তা ও উৎপাদকের আচরণের আমরা এর আগে 2টো ক্লাস করিয়েছি, আজকে আমি 3 নাম্বার ক্লাস। তো আমি তোমাদেরকে বলছি প্রি-টেস্ট পরীক্ষা নিয়ে তোমাদের অনেক বেশি টেনশন, অনেকেই আমাকে নক দিচ্ছে, অনেকেই আমাকে টেক্সট করছো যে মিস আমাদেরকে সাজেশন দেন। অ্যাকচুয়ালি সাজেশন বলতে তোমরা কি বোঝাচ্ছ আমি জানি না, তোমরা চাচ্ছ যে কোয়েশ্চেনটা তোমাদের হাতে দিয়ে দেই বা কোয়েশ্চেনটা যেটা আসবে সেটাই স্যাররা তোমাদেরকে দিয়ে দেখ, তাতেও তোমরা পারবে কি না সেটাও আমাদের সন্দেহ। কারণ হচ্ছে তোমরা যারা সাজেশনের জন্য বেশি উদ্বিগ্ন তারা আসলেই ক্লাস করো নাই, তারা একদমই ক্লাস করো নাই, সেজন্য তোমরা মনে করছো যে পরীক্ষায় কি আসবে, পরীক্ষার ভীতিটা তোমাদের মধ্যে আছে। এর কারণ হচ্ছে আমরা ঠিকমতো ক্লাস করি নাই। যদি আমরা ঠিকমতো ক্লাস করতাম তাহলে অবশ্যই আমরা শুধু সাজেশন বলে চিল্লাইতাম না। আমরা যা পড়াইছি ক্লাসে এবং বোর্ড কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড মান ধরে যেভাবে বোর্ডে কোয়েশ্চেনগুলো আসে সেভাবেই আমরা কোয়েশ্চেন করব বা কোয়েশ্চেন পরীক্ষা আসবে। সেই ক্ষেত্রে আমি বললাম তোমাদের যে আমরা পরীক্ষার কোয়েশ্চেন নিয়ে কোনো টেনশন করব না, আমরা কোয়েশ্চেন জানার আগ্রহকে প্রকাশ করব কেন, আমরা তো কোয়েশ্চেন জেনেই যাব যে পরীক্ষায় কিভাবে কোয়েশ্চেন আসে। এটা যদি আমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমরা যে পরীক্ষায় কি আসবে সেটা নিয়ে দুশ্চিন্তায় ভুগব না। তো আজকে দেখো আমরা এখানে যে দেখো বিষয়টা যেটা তোমাদের সমস্যা হয় যে কোয়েশ্চেন তোমরা সবাই আনসারটা সবাই জানো কিন্তু কোয়েশ্চেনটা বুঝো না, যার কারণে তোমাদের উত্তর লিখতে অনেক অসুবিধা হয়। কারণ বোর্ড কোয়েশ্চেনগুলো অনেক সময় অনেকভাবে আসে, একই কোয়েশ্চেন বিভিন্নভাবে আসে। তো এইখানে দেখো কিউডি ইকুয়াল টু 10 - 2p যেটাকে বলা হয় চাহিদা সমীকরণ বা চাহিদা অপেক্ষক দেয়া আছে, যেখানে কিউডি ইকুয়াল টু চাহিদার পরিমাণ, পি ইকুয়াল টু দ্রব্যের দাম। তো উদ্দীপকের আলোকে চাহিদা রেখা অঙ্কন করো। আমরা অনেক সহজভাবেই চাহিদা রেখা অঙ্কন করতে পারি। যখন আমাদের পরীক্ষার সূচি দেয়া থাকে সেই সূচি থেকে আমরা চাহিদা রেখা অঙ্কন করে থাকি, কিন্তু সেই কোয়েশ্চেনটা যদি একটু ঘুরিয়ে আসে তাহলেই আমাদের মাথা নষ্ট হয়ে যায় যে এইখান থেকে আমরা কিভাবে চাহিদা রেখা অঙ্কন করব। অবশ্যই সূচি ছাড়া কখনোই চাহিদা রেখা অঙ্কন করা যায় না। সেই জন্য চাহিদা রেখা অঙ্কন করতে হলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, এই যে সমীকরণ দেয়া আছে বা তোমরা যেটাকে আমরা উদ্দীপক যেটা দেয়া আছে যেটাকে অপেক্ষকও আমরা বলি, চাহিদা অপেক্ষক বা চাহিদা সমীকরণ যে দেয়া আছে সেটা থেকে আমরা আগে সূচি তৈরি করব, তারপর আমরা রেখা অঙ্কন করব। তো আমরা কিভাবে সূচি তৈরি করব দেখো, আমরা জানি, এটা আমরা সবাই জানি কিন্তু আমরা বোঝার চেষ্টা করি না। আমাদের মধ্যে যে কত বেশি জ্ঞান আছে আমরা সেটা নিজেরাও জানি না, কিন্তু আমাদের মেইন সমস্যা হচ্ছে আমরা আমাদের জ্ঞানকে কাজে লাগাই না। তো এইখানে দেখো আমরা জানি চাহিদার সূচিতে কি থাকে, দাম থাকে আর চাহিদার পরিমাণ থাকে। সেই ক্ষেত্রে কোয়ান্টিটি অফ ডিমান্ডই হচ্ছে চাহিদার পরিমাণ। তো দামের যদি আমরা যে কোনো একটা মান ধরি তাহলে অবশ্যই আমরা চাহিদার পরিমাণটা পেয়ে যাব। সেই ক্ষেত্রে আমরা প্রথমে কিভাবে লিখব, দেওয়া আছে দিয়ে আমরা সূচিটা এই উদ্দীপকটা উঠাবো, তারপর লিখব যেখানে কিউটি ইকুয়াল টু চাহিদার পরিমাণ, পি ইকুয়াল টু দ্রব্যের দাম। এখন আমরা লিখব পি এর বিভিন্ন মানের জন্য
কিউ এর যে বিভিন্ন মান পাওয়া যায়। পি এর বিভিন্ন মানের জন্য কিউ এর যে বিভিন্ন মান পাওয়া যায়। তো এখন দেখো, আমরা যদি পি এর বিভিন্ন মান কত ধরতে হবে সেটা টোটালি তোমার ইচ্ছা। তুমি তোমার পছন্দ মতো 2, 4, 6, তবে এটা খেয়াল রাখতে হবে এমন একটা মান ধরবো যাতে আমি চিত্র অঙ্কন করতে আমার সুবিধা হয়। একটা মান হয়তো বা আমি রাফ করে ফেলবো। তো আমি এখানে পি এর বিভিন্ন মানের জন্য আমি পি এর মান তোমার 1, 2, 3ই আমি ধরে করব। পি ইকুয়াল টু, আমরা সর্বোচ্চ 3টা মান বা 4টা মানও ধরতে পারি, 2 এর অধিক মান ধরতে হবে, তাহলে চাহিদা রেখা অঙ্কনটা আমাদের জন্য সুবিধাজনক হয় এবং দেখতেও ভালো লাগে। 3টা বা 4টা মান, বা এর বেশি নিব না, আবার এর কমও নিব না। পি ইকুয়াল টু 1 হলে কিউডি ইকুয়াল টু 10 - 2 × 1 ইকুয়াল টু 10 - 2 ইকুয়াল টু 8। পি ইকুয়াল টু 2 হলে কিউডি ইকুয়াল টু 10 - 2 × 2 ইকুয়াল টু 10 - 4 ইকুয়াল টু 6। দেখো কি সুন্দর, আমরা এক এক করে ধরলাম, আমাদের 4, 8, 6, 4 বের হয়ে যাবে। পি ইকুয়াল টু 3 হলে কিউডি ইকুয়াল টু 10 - 2 × 3 10 - 6 ইকুয়াল টু 4। আমরা কি পেয়ে গেলাম? পি এর মান আমরা যখন 1, 2, 3 নিলাম তখন আমরা কিউ এর মান 8, 6, 4 পেয়ে গেলাম। এখন আমরা এই মান থেকে কি করব? আমরা সূচি তৈরি করব। তোমরা নিচে করবে যে উপরের মান থেকে আমরা নিম্নের সূচি তৈরি করা হলো। আমি পাশে তৈরি করছি আমার চিত্র অঙ্কনের সুবিধার জন্য। আমরা দামটাকে নিব বাম দিকে এবং পরিমাণটা বসবে ডান দিকে। দাম কত আছে? 1, 2, 3 আর পরিমাণ আছে 8, 6, 4। এখন চলে আসো আমাদের চিত্র অঙ্কনের পালা। তো চিত্র অঙ্কনটা আমার মনে হয় না, যেহেতু তোমরা প্রি-টেস্ট পরীক্ষা দিচ্ছ, কারো চিত্র অঙ্কনে ভুল আছে। আমরা যেভাবে নিয়ম অনুসারে চিত্র অঙ্কন করি সেভাবেই আমরা চিত্র অঙ্কন করব। সেই ক্ষেত্রে চাহিদা রেখা অঙ্কন করলে আমরা সব সময় দামটা লম্বককে ধরি এবং চাহিদার পরিমাণটা ভূমিয়ককে ধরি। তাইলে আমরা পেয়ে গেলাম ভূমিয়ককে ধরবো পরিমাণ বা চাহিদার পরিমাণও লিখতে পারো, এবং লম্বককে ধরবো দাম। তো দাম কত আছে? 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3। আমাদের দামটা দেওয়া আছে 1, 2, 3 এবং চাহিদার পরিমাণটা দেওয়া আছে 4, 6, 8। আমরা 2 করে গ্যাপ নিতে পারি। সেই ক্ষেত্রে যদি আমরা 4 থেকে মানটা ধরা শুরু করি তাহলে 2টা টান আমরা দিতে পারবো এখানে, যে 4, 6, 8, 4, 6, 8। এখানে এই 2টা টানের মানে এখানে আরও কিছু আছে বা 2 আছে, আরও সংখ্যা আছে, কিন্তু পরের ঘরগুলা ঠিক সমান সমানই আমাকে নিতে হবে। যদি তোমাদের সেটাও অসুবিধা মনে হয় তাহলে তোমরা 2 করেই নিবে। দুই, 4, 6, 8। এই যে চিত্র অঙ্কনের যে নিয়মটা সেটা আমি আমার দ্বিতীয় অধ্যায়ের যে রেগুলার ক্লাস ওইটাতে কিন্তু আমি ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। তো এখন দেখো, দাম যখন 1 টাকা হয় চাহিদার পরিমাণ হয় 8 একক, যেটাকে আমি এ বিন্দু দ্বারা নির্দেশ করেছি বা দেখিয়েছি। 2 টাকা হলে চাহিদার পরিমাণ হবে 6 একক, এটাকে ধরেছি বি বিন্দু। দাম 3 টাকা হলে চাহিদার পরিমাণ হবে 4 একক, এটাকে দিয়েছি সি বিন্দু। এখন এই এ বি সি বিন্দু যোগ করে আমি ডিডি বা D1 D1 D প্রাইম D প্রাইম তোমার ইচ্ছা মতো দিতে পারবে চাহিদা রেখা অঙ্কন করেছি। এখন আমরা কি করব? এটাকে আমরা বর্ণনাটা কিন্তু আমি বলেছিলাম যে আমরা একটা বর্ণনা শিখব, আর একটা বর্ণনার মাধ্যমেই আমরা অর্থনীতির যতগুলো বর্ণনা আছে সেগুলো আমরা একই আঙ্গিকে লিখব। তো আমরা কিভাবে শুরু করব? যে উপরের চিত্রে OX ভূমিয়ককে X দ্রব্য OX ভূমিয়ককে চাহিদার পরিমাণ এবং OY লম্বককে দাম ধরা হয়েছে। দাম 1, 2 ও 3 টাকা হলে চাহিদার পরিমাণ যথাক্রমে 8, 6 ও 4 হয় একক হয়, যা এ বি ও সি বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এখন এই এ বি ও সি বিন্দু যোগ করে যে রেখা পাওয়া যায় সেটি উদ্দীপক হতে অঙ্কিত চাহিদা রেখা।
আমরা খুব সহজেই পেয়ে গেলাম কিভাবে চাহিদা অভিক্ষক বা চাহিদা সমীকরণ থেকে চাহিদা রেখা অঙ্কন করা যায়। আমার মনে হচ্ছে ক্লাস করার পরে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না এবং সবাই খুবই খুশি যে মিস আমরা পরীক্ষায় প্রশ্ন জেনে পরীক্ষায় যাব। এটা কিভাবে পসিবল? অবশ্যই সেটা পসিবল। আমি আমার নিজেকে এমনভাবে প্রস্তুত করব যে পরীক্ষার হলে আমি টেনশন করব না যে পরীক্ষায় কী আসবে, আমি প্রশ্ন জেনেই পরীক্ষায় যাব। কারণ দেখো আমাদের প্রতি বছর বোর্ড পরীক্ষায় যে টপিক্সটা আসে সেটা পরের বছর আসে না, সেই ক্ষেত্রে আরও বেশি প্লাস পয়েন্ট। আমরা কি করব, ওই দুটো টপিক্স হয়তো বা কিছু লেস ইম্পর্টেন্ট একটু দেখব ঠিক আছে, কিন্তু অন্য যে টপিক্সটা আসে নাই সেটার উপর আমি জোর দিয়ে, এবং যদি আমি বিভিন্ন বোর্ডের কোয়েশ্চেন সলিউশন করে যাই, কোনোভাবেই আমার পক্ষে পরীক্ষায় ভয় পাওয়া সম্ভব না। এটা রাখো, কথা বলো না, কেন রাখো, এদিকে না এদিকে না এদিকে না, মা ক্লাস নিচ্ছে, তুমি ওখানে যাও, হ্যাঁ ওইদিকে যাও মা। তারপরে দেখো এখন ঘ নাম্বারে 4 মাসের কোয়েশ্চেনটা হচ্ছে যে উদ্দীপকের আলোকে দ্রব্যের প্রকৃতির উপর মন্তব্য করো। এটা নিয়েও তোমাদের কোয়েশ্চেন অনেক বেশি কনফিউশন থাকতে পারে, কারণ হচ্ছে এখানে আমরা আগে যে দ্রব্যের প্রকৃতির উপর মন্তব্য করেছি, অর্থাৎ ইপি এর মান ছাড়া দ্রব্যের প্রকৃতির উপর মন্তব্য করা যায় না, সেই ক্ষেত্রে চাহিদা কি দেয়া থাকতো, চাহিদার একটা সূচি দেয়া থাকতো, সেখান থেকে আমরা দ্রব্যের প্রকৃতির উপর মন্তব্য করতাম। কিন্তু এখানে যেহেতু চাহিদার সূচি দেয়া নাই, আমাদেরকে কি করতে হবে, আমরা ধরে নিতে হবে যে দাম যদি এত হয় চাহিদার পরিমাণ এত। তো সেই ক্ষেত্রে আমরা সূচিও তৈরি করতে পারি। এখানে আমরা যদি সূচি তৈরি করি তাহলে অবশ্যই আমাদের 2টা গড় লাগবে, 3টা গড়ের 4টা গড়ের প্রয়োজন নাই। তো আমি এটা মুছে ফেললাম। আমরা ঘ নাম্বারে চলে যাব, যে প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে উদ্দীপকটা উঠাবো, তারপরে আমরা কি করব, দেওয়া আছে দিয়ে আমরা আগে উদ্দীপকটি উঠাবো। এই কোয়েশ্চেনটা হচ্ছে যে উদ্দীপকের আলোকে স্থিতিস্থাপকতার প্রেক্ষিতে বলতে পারে, আবার দ্রব্যের স্থিতিস্থাপকতার প্রেক্ষিতে না বলেও বলতে পারে যে দ্রব্যের প্রকৃতির উপর মন্তব্য করো। আর দ্রব্যের প্রকৃতির উপর মন্তব্য করতে হলে অবশ্যই আমাকে স্থিতিস্থাপকতার মান বের করতে হবে। দেওয়া আছে দিয়ে আমরা এই সমীকরণটা উঠাবো, উঠিয়ে যেখানে পি ইকুয়াল টু দাম, কিউ ইকুয়াল টু চাহিদার পরিমাণ, এটা আমরা লিখবো। লেখার পরে আমরা লিখব, ধরি পি ইকুয়াল টু 2 হলে কিউ ইকুয়াল টু, বা এটাকে আমরা কিউ ডিও লিখতে পারি, পি ইকুয়াল টু 2 হলে কিউ ইকুয়াল টু 10 মাইনাস 2 ইন্টু 2 ইকুয়াল টু 10 মাইনাস কত 4 সমান সমান 6। অর্থাৎ আমরা যদি পি এর মান যদি 2 হয় তাহলে কিউ ডি ইকুয়াল টু কিউ এর মান হবে এত। আবার পি ইকুয়াল টু 3 হলে কিউ ডি ইকুয়াল টু 10 মাইনাস 2 ইন্টু 3 ইকুয়াল টু 10 মাইনাস 6 ইকুয়াল টু 4। আমরা কি পেয়ে গেলাম, যে প্রাথমিক, আমরা এটাকে এইভাবেও লিখতে পারি, ধরি প্রথমে দাম পি ইকুয়াল টু 2 টাকা হলে চাহিদার পরিমাণ হবে এত, পরবর্তীতে দাম বেড়ে 3 টাকা হলে চাহিদার পরিমাণ বেড়ে হবে এত টাকা। এটা আমরা এভাবেও লিখতে পারি, এটা যার যার ইচ্ছা। তো এখন দেখো আমরা এটা থেকে যদি সূচি তৈরি করি, সূচি থেকে যদি ব্যাখ্যা দেই সেটাও সম্ভব, বা সূচি তৈরি করতে না চাইলেও আমরা করব না। আমি তোমাদের সুবিধার্থে আমি সূচিটা তৈরি করে দিচ্ছি। প্রথমে দাম কত ছিল 2, পরে হয়েছে 3, প্রথমে চাহিদার পরিমাণ ছিল 6, পরে হয়েছে 4। আমরা এভাবে লিখব, এখানে প্রাথমিক দাম পি ইকুয়াল টু 2, দামের পরিবর্তন ডেল পি ইকুয়াল টু, দামের পরিবর্তনটা আমরা কিভাবে প্রকাশ করি, নিচেরটা থেকে উপরেরটা বিয়োগ, সমান সমান 1, প্রাথমিক চাহিদার পরিমাণ কিউ ইকুয়াল টু 6, চাহিদার পরিমাণের পরিবর্তন ডেল কিউ ইকুয়াল টু
4 মাইনাস 6 ইকুয়াল টু -2। আমি বারবার বলছি আমরা একই কোয়েশ্চেন বিভিন্ন আঙ্গিকে কিন্তু আনসার করা যায়। এখানে আমরা এভাবেও লিখতে পারতাম যে ধরি প্রথমে দাম পি ইকুয়াল টু 2 টাকা হলে চাহিদার পরিমাণ এত হয়, দাম বেড়ে 3 টাকা হলে চাহিদার পরিমাণ এত হয়। অর্থাৎ আমরা যদি এই যেহেতু আমাদের এই স্থিতিস্থাপকতার মান নির্ণয় করতে হলে আমাকে অবশ্যই পরিবর্তনটা দেখাতে হয়, সেই ক্ষেত্রে আমরা এইভাবেও লিখতে পারি। আমি একটু শর্টকাটে লিখেছি তোমাদের সুবিধার জন্য। এখন আমরা লিখতে পারি আমরা জানি, কারণ বারবার বলছি যে চাহিদার স্থিতিস্থাপকতা ছাড়া আমরা দ্রব্যের প্রকৃতি নির্ণয় করতে পারি না। আমরা জানি ইপি ইকুয়াল টু মাইনাস ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ সমান সমান মাইনাস ডেল কিউ এর মান হচ্ছে -2, ডেল পি এর মান হচ্ছে 1 ইন্টু পি এর মান হচ্ছে 2 আর কিউ এর মান হচ্ছে 6। এই যে মাইনাস উপরে দুইটা আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। যদি আমি এইভাবে করি, আমি এখানে লিখলাম সমান সমান 2 দুগুণে 4 নিচে 6, 2 দিয়ে গেলে 3 উপরে 2। এই যে 2/3, এই যে 2/3 আমি এই যে উপরে নিয়ে গেলাম, 2/3 যে বের হয়েছে সেটা একের চাইতে বড় না ছোট। অতএব ইপি ইকুয়াল টু 2/3 গ্রেটার দেন 1। আমরা জানি 2/3 একের চাইতে এই আমি খেয়াল করি না, আমি মনে করেছি 3/2। 2/3 হচ্ছে ইপি এর মান, 2/3 যেটা বের হয়েছে সেটা একের চাইতে ছোট। আর আমরা জানি যদি ইপি এর মান একের চাইতে ছোট হয় তাহলে চাহিদা হবে অস্থিতিস্থাপক এবং দ্রব্যটি হবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য। তাই আমরা লিখতে পারি যে ইপি এর মান একের চাইতে কম হওয়ায় চাহিদা হবে স্থিতিস্থাপক এবং দ্রব্যটি হবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য। এই তো আমরা খুব সহজেই কিন্তু একটা কোয়েশ্চেনের আনসার করে ফেললাম। আমরা কিন্তু যদি কোয়েশ্চেনের আনসারটা আমি যদি দেখাই না দিতাম, তোমরা কিন্তু পরীক্ষার হলে গিয়ে মাথায় হাত যে এরকম কোয়েশ্চেন তো আমরা করি নাই। অ্যাকচুয়ালি কোয়েশ্চেন আমরা আনসার অনেকগুলো এরকম করেছি, কিন্তু কোয়েশ্চেন আমরা এরকম পাইনি। এটাই হচ্ছে আমাদের প্রথম সমস্যার বিষয়। আর এর কারণের এই সমস্যায় পড়ার কারণও কিন্তু তোমরা যদি প্রতিনিয়ত ক্লাসে অ্যাটেন্ড হও, আজকে 3 জন আসছো, কালকে আরও 3 জন আসবে, এরকম করে করে কেউই ফুল ক্লাসটা পাও না। আর আমাদেরও পড়াইতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি না এই কারণেই যে সিলেবাস শেষ করার পরে যে বোর্ড কোয়েশ্চেনগুলো তোমাদেরকে সলভ করে দিব সে টাইম হয়ে ওঠে না। এটার কারণ হচ্ছে একমাত্র তোমরা। যেহেতু তোমরা নিয়মিত ক্লাসে আসতে, অবশ্যই আমরা সবগুলাই ক্লাসেই আমরা শেষ করতে পারতাম। আচ্ছা, এখানে আমরা যশোর বোর্ড 2025-এর 2টা কোয়েশ্চেনই সলভ করেছি। এখন আমরা দেখব, একটা কোয়েশ্চেনই ঘ এবং গ সলভ করেছি। এখন দেখব আমরা যশোর বোর্ড 2025-এর আরেকটি যেটা কোয়েশ্চেন। আমি বলেছিলাম যে 2-3টা বোর্ড যদি আমরা করে ফেলি তাহলে দেখব অবশ্যই কোয়েশ্চেনগুলো বারবার রিপিট আসতেছে। এখানে দেখো যশোর বোর্ড 2025-এর আরেকটি কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি। দ্রব্যের একক দেওয়া আছে, মোট উপযোগ দেওয়া আছে, প্রান্তিক উপযোগ দেওয়া আছে। আমি জানি আমার সুপ্রিয় শিক্ষার্থীরা এটা সবাই পারবে, তারপরও আমি তোমাদের সুবিধার্থে এটা সলভ করে দিব। এখানে বলা হচ্ছে প্রান্তিক উপযোগ নির্ণয় করো। তো ক্লাসে আমি তোমাদেরকে সবসময় বলি, আমার অনলাইন ক্লাসেও বলছি যে আমাদের যেটা বের করতে বলে সবসময় আমরা প্রান্তিক উপযোগ বা আমরা মোট উৎপাদন থেকে প্রান্তিক উৎপাদন বা গড় উৎপাদন যে কোনো প্রান্তিক মান আমরা মোট থেকে বের করি। সেই ক্ষেত্রে মোট উপযোগের মান যেহেতু দেয়া আছে, আমরা খুব সহজেই প্রান্তিক উপযোগটা বের করে ফেলতে পারবো। প্রথম এককে যা আছে তাই, তারপর নিচেরটা থেকে উপরেরটা বিয়োগ হবে। 18 থেকে 10 গেলে 8, 24 থেকে 18 গেলে 6, তারপর 4, তারপর 2, 0, -2। আমরা প্রথমে এককে মোট যা আছে প্রান্তিক একই থাকবে, পরবর্তীতে আমরা নিচেরটা থেকে উপরেরটা বিয়োগ করব, নিচেরটা থেকে উপরেরটা বিয়োগ করব, বিয়োগ করে করে আমরা প্রান্তিক উপযোগের মানটা বের করব। এখন দেখো তোমাদেরকে শুধু বলেছে প্রান্তিক উপযোগ নির্ণয় করো। আমরা কি 1 মিনিটে এই কয়টা মান লিখেই কি আমাদের 3-এর মধ্যে 3 পাওয়া যাবে? অবশ্যই না। 3-এর মধ্যে যদি আমরা 3 পেতে চাই তাহলে অবশ্যই আমার কোয়েশ্চেনকে আরও একটু সুন্দরভাবে আমাদের সাজাতে হবে। সেই ক্ষেত্রে আমরা প্রথমে দেওয়া আছে দিয়ে আমরা সূচিটা তুলতে পারি,
প্রান্তিক মানটা বের করতে পারি, তারপর আমরা লিখতে পারি যে অতিরিক্ত এক একক দ্রব্যভোগের ফলে যে অতিরিক্ত উপযোগ পাওয়া যায় তাকে বলা হয় প্রান্তিক উপযোগ। সূচি থেকে দেখা যায় যে বা সূচি অনুযায়ী দ্রব্যের একক প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আর সপ্তম, বা আমরা এভাবে বলতে পারি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম একক দ্রব্যভোগের ফলে প্রান্তিক উপযোগ যথাক্রমে 10, 8, 6, 4, 2, 0 ও -2 হয়। অর্থাৎ এইভাবেই আমরা সূচির ব্যাখ্যাটা দিব। শুধু আমরা সূচিটা উঠাইয়া আমরা প্রান্তিক উপযোগের সংজ্ঞাটা লিখে তারপর আমরা বলবো যে দ্রব্যের ভোগের একক যদি এত হয়, এত এত দ্রব্যভোগের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ এত হবে। তারপরে দেখো ঘ নাম্বারে আছে উদ্দীপকের আলোকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি বিশ্লেষণ করো। আমাদের এখানে কিন্তু কোয়েশ্চেনটা অনেক বেশি সহজ করে দিয়েছে, কারণ আমাকে কোনো কনফিউশন রাখে নাই যে উদ্দীপকে কোন বিধিটি কার্যকর হয়েছে। এখানে বলেই দিয়েছে উদ্দীপকে যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি আছে সেটি বিশ্লেষণ করো। আর যদি আমাদেরকে বলতো যে উদ্দীপকে কোন বিধিটি কার্যকর হয়েছে সেটা ব্যাখ্যা করো, সেটাও আমাদের জন্য কঠিন না। আমরা জানি যদি প্রান্তিক উপযোগের মান আস্তে আস্তে কমে যায় এবং পরবর্তীতে যদি ঋণাত্মক হয়ে যায়, সবসময় যে ঋণাত্মক হবে তা কিন্তু না, সেটা অবশ্যই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। তো আমরা বলবো যে উদ্দীপকে দেওয়া আছে দিয়ে আমরা উদ্দীপকটা উঠাবো, তারপর বলবো উদ্দীপকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি যে দেওয়া হয়েছে বা সেটা নিম্নে চিত্রের সাহায্যে বিশ্লেষণ করা হলো। তো চিত্রের সাহায্যে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে দেখো আমরা চিত্রটা কিসের চিত্র অঙ্কন করব? প্রান্তিক উপযোগের চিত্র অঙ্কন করব। সেই ক্ষেত্রে দেখো প্রান্তিক উপযোগের সর্বোচ্চ মান হচ্ছে 10। আমরা যদি ধরি 2, 4, 6, 8, 10। এখন দেখো -2 মানটাও আছে, তাহলে নিচের দিকে আমরা -2টা ধরব। তারপরে আমাদের দ্রব্যের একক আছে সপ্তম একক পর্যন্ত, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। এর আগে চিত্র অঙ্কনের আগে আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটাও ব্যাখ্যা করতে পারি। দেওয়া আছে দিয়ে আমরা উদ্দীপকটা উঠালাম, উঠিয়ে বললাম যে উদ্দীপকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি বিশ্লেষণ করা হয়েছে বা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি দেখানো হয়েছে, বা আমরা উদ্দীপক থেকে বুঝতে পারছি এটা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। তো সেইখানে আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির সংজ্ঞাটা আমরা বলতে পারি যে একটি দ্রব্য ক্রমাগত ভোগ করতে থাকলে তার প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমতে থাকে। প্রান্তিক উপযোগ কমে যাওয়ার প্রবণতাকেই বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। নিম্নে চিত্রের সাহায্যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি বিশ্লেষণ করা হলো। তারপর দেখো চিত্রটা আমরা অঙ্কন করব। প্রথম একক দ্রব্যভোগে প্রান্তিক উপযোগ হচ্ছে 10, এটাকে দিলাম এ বিন্দু। দ্বিতীয় একক দ্রব্যভোগে প্রান্তিক উপযোগ হচ্ছে 8, এটাকে বি বিন্দু দিলাম। তৃতীয় একক দ্রব্যভোগে প্রান্তিক উপযোগ 6, এটাকে দিলাম সি বিন্দু। চতুর্থ একক দ্রব্যভোগে প্রান্তিক উপযোগ 4, এটাকে দিলাম ডি বিন্দু। পঞ্চম একক দ্রব্যভোগে প্রান্তিক উপযোগ হচ্ছে 2, এটাকে দিলাম ই বিন্দু। এবং ষষ্ঠ একক দ্রব্যভোগে প্রান্তিক উপযোগ হচ্ছে 0, এটা এই যে এফ বিন্দু। তারপরে সপ্তম একক দ্রব্যভোগে প্রান্তিক উপযোগ -2, এটাকে দিলাম আমি এফ জি। এখন এই এ বি সি ডি ই এফ জি ও এইচ বিন্দু যোগ করে যে রেখা পাওয়া যায় সেটি হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির যে চিত্রটা। আমরা চিত্রের ব্যাখ্যাটা দিব যে উপরের চিত্রে অএক্স ভূমি অক্ষে দ্রব্যভোগের একক এবং ওয়াই লম্ব অক্ষে প্রান্তিক উপযোগ ধরা হয়েছে। এখানে আমরা দ্রব্যভোগের এককটা লিখব। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম একক দ্রব্যভোগের ফলে
প্রান্তিক উপযোগ যথাক্রমে 10, 8, 6, 4, 2, 0, -2 হয়, যা এ বি সি ডি ই এফ ও জি বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এখন এই এ বি সি ডি ই এফ জি বিন্দু যোগ করে যে রেখা পাওয়া যায় সেটি হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ রেখা। তো আমরা চিত্রে দেখতে পাচ্ছি, বা প্রান্তিক উপযোগ রেখা আমরা বলতে পারি, আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে দ্রব্যভোগের একক যতই বাড়ছে প্রান্তিক উপযোগটা আস্তে আস্তে কমে যাচ্ছে এবং একসময় তা ঋণাত্মক হয়ে যাচ্ছে, যা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিকে নির্দেশ করে। আমরা এইভাবে এই কোয়েশ্চেনের আনসারটা আমরা লিখব। তো আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আমরা পরের ক্লাসে আরও 2 বা 3টা কোয়েশ্চেন সলভ করব আমরা দ্বিতীয় অধ্যায়ের। তারপর থেকে কোয়েশ্চেনগুলো অবশ্যই আমাদের রিপিট চলে আসবে, সেই ক্ষেত্রে আর আমাদের সলিউশন করার প্রয়োজন হবে না, তোমরা নিজেরাই সেটা করতে পারবে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।